প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস, এমএ ফাইনাল ইয়ার 18-19 সেশন। গত ক্লাসে তোমাদেরকে রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম। আমি তোমাদেরকে গত ক্লাসে রবীন্দ্রনাথের জীবনী, রচনাবলী এবং দর্শন চিন্তা পড়িয়েছিলাম। আজ আমরা বাকি টপিকগুলো পড়াবো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, নিরাপদে আছো, যে যার বাড়িতে অবস্থান করছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। আর আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ইন্দ্র দাস সুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গত ক্লাসে যে টপিকগুলো পড়িয়েছিলাম, দেখো, প্রথমে আমি তোমাদেরকে জীবনী পড়িয়েছিলাম, রচনাবলী পড়িয়েছিলাম, দর্শন চিন্তা পড়েছিলাম। আজ আমি তোমাদেরকে পড়াবো মানবতাবাদ, জীবন, প্রকৃতি ও জগৎ, মানুষের ধর্ম এবং শিক্ষা দর্শন। আজ আমরা মানবতাবাদে চলে যাব। তোমরা দেখো শিক্ষার্থীরা, মানবতাবাদ মানে এখানে কি মানুষের ধর্ম, মানুষের কথা। যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সেদিন আমরা জেনেছি যে তিনি বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকে তিনি জমিদারি পরিচালনার জন্য পূর্ব বাংলায় এসেছেন। পূর্ব বাংলায় অতি সাধারণ জীবনযাপন করেছেন এবং পূর্ব বাংলার অসহায় জনগণ, ভাগ্য নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের জীবন দর্শন, জীবনকে দেখেছেন এবং সেখান থেকে তিনি তার বিভিন্ন গল্প, উপন্যাস, কাব্য রচনা করেছেন। যে এত দরিদ্র মানুষ থাকতে পারে, এত দারিদ্রতা মানুষের জীবনকে আচ্ছন্ন করতে পারে, সেই দারিদ্রতাকে তিনি এত কাছ থেকে দেখেছেন যে, এবং তৎকালীন তার যে বিভিন্ন উপন্যাস, তৎকালীন নারীদেরকে যেভাবে নিগৃহীত করা হতো, যে বিধবা নারীদেরকে কিভাবে নিগৃহীত করা হতো, সেই জিনিসগুলো তার বিভিন্ন উপন্যাসও ফুটে উঠেছিল। তোমরা চোখের বালি উপন্যাসটা পড়বে এবং সেই উপন্যাসটা নিয়ে সিনেমাও হয়েছে, মুভি হয়েছে। সেই মুভিটা দেখলেও তোমরা বুঝতে পারবে। তো যে মানবতাবাদ, যে মানুষের কথা বলেছেন, মানুষ সম্পর্কে তিনি জেনেছেন, নিপীড়িত মানুষের, অসহায় মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং মানুষের কথা বলেছেন। সেই প্রসঙ্গে একটা কথা বলি, যে রূপকথায় কাঁদে চোখ, সেই রাজা রানীর ভালো হোক। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের টপিকে চলে যাই। আমরা আজকে আমাদের প্রথম টপিকটা হলো মানবতাবাদ। রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টির প্রথম উপাদানই হচ্ছে মানুষ, প্রকৃতি ও প্রেম। তিনি মানুষের কথা বলেছেন, প্রকৃতির কথা বলেছেন এবং প্রেমের কথা বলেছেন। প্রকৃতি প্রেমের কথা বলেছেন। প্রকৃতিকে তিনি ভালোবেসেছেন এবং প্রকৃতিকে নিয়ে তিনি গল্প, কবিতা রচনা করেছেন। শুধুমাত্র আমরা একজন কবি হিসেবেই জানি, কিন্তু কবি রবীন্দ্রনাথ ছিলেন একজন মানবতাবাদী দার্শনিক। সমগ্র কবি রবীন্দ্রনাথ এবং দার্শনিক রবীন্দ্রনাথ, এখানে আমরা কোনোভাবেই তা আলাদা করতে পারি না। সমগ্র রবীন্দ্র সৃষ্টি সাহিত্যে মানবতাবাদ তথা মনুষ্যত্ব, মানবিকতাবোধ, মানুষকে ছাড়া মানুষ যে কখনো পরিপূর্ণ হতে পারে না, তা রবীন্দ্রনাথ আমাদেরকে শিখিয়েছেন। যে তিনি মানুষের জয়গান করেছেন, রূপনারায়ণের কুলে তিনি মানুষের কথাই ভেবেছেন এবং মানুষকেই তিনি জেনেছেন দেবতা রূপে। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, দার্শনিক, গল্পকার, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, পত্রলেখক, প্রাবন্ধিক, ডাক্তার, চিত্রশিল্পী, মহান প্রেমিক। ডাক্তার ছিলেন কিনা আমি জানি না, আমি একটি বইয়ে পেয়েছি, তবে আমি কখনো এটা পাইনি। রবীন্দ্রনাথের কাছে থেকে যে বিষয়গুলো আমাদের যা আমরা শিখেছি, সেটা হলো স্বদেশ প্রেম, মানবতাবোধ, সৃজনশীলতা, আত্মশক্তিতে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে পথ চলা। আত্মশক্তিতে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে পথ চলা মানে হলো তোমার তিনি তার
নৌকাডুবি না যোগাযোগ উপন্যাসে বলেছিলেন, নৌকাডুবিতে বলেছিলেন সম্ভবত, যে দুই নৌকায় চলা যাদের স্বভাব তাদেরকে আমার নৌকা ছাড়তেই হবে, তাতে যদি আমার কষ্ট হয় হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। তাহলে আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে কি কি শিখেছি শিক্ষার্থীরা দেখো। প্রথমে আমরা শিখেছি স্বদেশ প্রেম, তারপর মানবতাবোধ, সৃজনশীলতা, আত্মশক্তিতে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে পথ চলা, বাংলা ভাষা ও বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা, ভালোবাসা, বাণী এবং সুরের অপূর্ব মূর্ছনায় সঙ্গীতের কাছ থেকে মানব মনের অতৃপ্ত বাসনার চিরাচরিত রূপ, গানের মাধ্যমে আমরা হৃদয়ের কথা বলেছি। তার গানের মাধ্যমে তিনি তার মনের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। মানুষের প্রতি অবিচলিত চিত্তে বিশ্বাস আনয়ন, সংকটকালীন মুহূর্তে নিজ শক্তিতে আত্মানুসন্ধানে দুর্জয়তা। গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ধৈর্যের কথা। আমাদের জীবনে খারাপ সময় আসবে, ভালো সময়ও আসবে, তখন আমরা কি করব? আমরা ধৈর্যের আশ্রয় নিব। ধৈর্যের মাধ্যমে আমরা আমাদের সমস্যার মোকাবেলা করব, এবং যখনই আমরা ধৈর্য ধারণ করব তখনই আমরা ভালো কোনো কিছুর সন্ধান পাবো। বিশ্বপ্রেম, ঈশ্বর প্রেম, প্রকৃতি প্রেম, ধর্মীয় মানবিকতার সঠিক জ্ঞানোদয় কৃততার শিক্ষণীয় দিকও আমরা রবীন্দ্রনাথের কাছে পাই। আমরা বাঙালি জাতি, তাই আজীবনই রবীন্দ্রনাথের কাছে আমাদের ফিরে যেতে হবে। আমরা বারবার ফিরে যাই তার কাছে। আমাদের মন ভালো করার মুহূর্ত, আমাদের খারাপ লাগার মুহূর্ত, আমাদের অনুভূতি প্রকাশের মুহূর্ত, আমাদের যে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে আমরা রবীন্দ্রনাথের গল্প উপন্যাসের সাথে নিজেকে মিশিয়ে ফেলি। মনে হয় যেন আমার অনুভূতিকে তিনিই প্রকাশ করে দিয়ে গেছেন, এবং বাঙালি জাতিকে বিশ্বের দরবারে একটি অসাধারণ কি বলবো, অসাধারণ একটি বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত রূপে বাঙালিকে বিশ্বের দরবারে তিনি চিহ্নিত করে দিয়েছেন। আমরা শুধুমাত্র বাংলাদেশের জীবনকে কঠিন এবং সত্যতার অভ্যন্তরে সঁপে দিয়ে সত্য ও সুন্দরের সপক্ষে পথ চলা, যাতে এভাবে আমরা শুধু দেখি না, জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসেবে রবীন্দ্রনাথকে দেখব না, আমরা সার্বিক জীবনের প্রতিটি কর্মকাণ্ডে রবীন্দ্র চেতনার সার্বক্ষণিক মিলন বুদ্ধিত সুপরিণত বোধ সম্পন্ন দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথকে জানব। রবীন্দ্র চেতনাবোধ নিজ বক্ষে ধারণ করব, রবীন্দ্রনাথের বই পড়ব, রবীন্দ্রনাথের গান শুনব। তাহলে আমাদের চিত্তের শুদ্ধতা আসবে, আমাদের আত্ম উপলব্ধিও ঘটবে। তিনি বারবার আত্ম উপলব্ধির কথা বলেছেন, যে তোমরা জানো যে আত্ম উপলব্ধি মানে কি? নিজের উপলব্ধি বোধ, নিজেকে জানা। সক্রেটিসের সেই মহান বাণী নিজেকে জানো, ঠিক সেটার মতোই যে আত্ম উপলব্ধির কথা তিনি বলেছেন। আজকের বাংলাতেই শুধু নয়, বলতে হবে আরো শত বৎসর পরেও বাঙালি জাতির গহীন কোনো রবীন্দ্রনাথের অস্তিত্ব বিদ্যমান থেকে যাবে। যতদিন বাঙালি জাতি থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাঙালির অস্তিত্ব এই ধরনটিতে থাকবে, ততদিন রবীন্দ্রনাথ থাকবে। তিনি বাঙালিকে তার সমস্ত অনুভূতিকে এক করে দিয়ে গিয়েছেন। সমস্ত ঋতুতে, সমস্ত পারিপার্শ্বিক পরিমণ্ডল, সমস্ত কিছুতে তার বিষয়াবলীকে তিনি পরিস্ফুট করে গিয়েছেন। তিনি তার আনন্দ তত্ত্ব, লীলা তত্ত্ব, অনুকরণ তত্ত্ব, তারপরে সাহিত্য তত্ত্ব, প্রকাশ তত্ত্ব, বিভিন্ন ধরনের তত্ত্বাবলীর মাধ্যমে, দার্শনিক তত্ত্বাবলীর মাধ্যমে তিনি তার মানবতাবাদকে প্রকাশ করেছেন। এবং সব থেকে তিনি যে জিনিসটার প্রাধান্য দিয়েছেন সেটা হলো জীবনবোধ, যে তিনি তার রচনাবলীতে কি করেছেন? জীবনবোধকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন। জীবনের আলোকে তিনি তার উপন্যাস রচনা করেছেন, ছোট গল্প রচনা করেছেন। তার ছোট গল্পগুলো আশা করি তোমরা পড়েছো, এবং এখানে জীবনের কথাই তিনি বলেছেন। সেই তোমরা ছোট গল্প পোস্ট অফিস, সেই ছোট গল্পটা তোমরা পড়েছো কিনা? সেখানে যে বিষয়টা ছিল, যে একজন রতন বলে
একজন পোস্ট অফিসে একজন কাজ করতো। তো রতন বলে একটা মেয়ে সেই পোস্ট অফিসের সেই বাবুকে দেখাশোনা করতো। তো সেটা তো ছিল বদলির চাকরি। তো তখন তখন তো যখন সেই পোস্ট অফিসে সেই বাবুটা যখন চলে যাবে, সেই গ্রাম ছেড়ে বদলি হয়ে যাবে, তখন সেই ছোট গল্পে বলছিল কি যে মানে তার অনুভূতিটা, রতনের সেই অনুভূতিটাকে কিভাবে প্রকাশ করছিল যে টিনের চালে যখন বৃষ্টি পড়ে তখন কি হয়, গ্রামের বাড়িতে যেখানে বৃষ্টি পড়ে সেখানে কিছু আমরা দিয়ে রাখি, কেউ মাটির পাত্র দিয়ে রাখি, কেউ কোনো ছোট বাটি দিয়ে রাখি, মগ দিয়ে রাখি। তো সেই অনুভূতিটা দিয়ে প্রকাশ করেছিলেন সেভাবে যে পোস্ট অফিসে সেই বাবু চলে যাবে, তো রতনের খুব মন খারাপ হয়েছে। তো তার সেই অনুভূতিটা সেদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির সেই জলটা টিনের চাল বেয়ে টপটপ করে সেই মাটির পাত্রে জমা হচ্ছিল। সেই তার অনুভূতিটাকে তিনি সেই মাটির পাত্রে জমা সেই জলের সাথে তুলনা করেছেন। ঠিক সেভাবে তিনি তার প্রত্যেকটি গল্প উপন্যাসে জীবন বোধটাকে এভাবে তুলে ধরেছেন। তো শিক্ষার্থীরা, এভাবেই আমরা প্রত্যেকটি জায়গায় তার অস্তিত্বকে আমরা খুঁজে ফিরব। রবীন্দ্রনাথের সাথে বাংলাদেশের বাঙালি জাতি তথা বাংলা ভাষাভাষী মানুষদের আত্মিক সুসম্পর্কটা এমন যে সন্তানের সাথে মায়ের যে সম্পর্ক ঠিক সেরকম রবীন্দ্রনাথ যেন বাঙালি জাতির কাছে ঠিক তেমনি মায়ের গর্ভের সেই নারী ছেঁড়া ধনের মতো। তাই রবীন্দ্রনাথের প্রতি বাঙালি জাতির ভালোবাসার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে, রবীন্দ্রনাথ চর্চা করতে হবে, রবীন্দ্র গবেষক হতে হবে, মুক্ত মানসিকতা জ্ঞাপন করে রবীন্দ্র বিদ্বেষ পরিহার করে রবীন্দ্রনাথের মানবিক আদর্শে নিজেদেরকে উজ্জীবিত করতে হবে। রবীন্দ্রনাথের বাংলাদেশ, রবীন্দ্রনাথের সোনার বাংলা, রবীন্দ্রনাথের ভিত্তিভূমি সঠিক সন্ধানের দিকে পরিচালিত হবে, এই হলো আমাদের কামনা। তিনি তার কবিতা উপন্যাসে তার দর্শনে মানবতাবাদের কথা বলেছেন, তিনি ঈশ্বর প্রেমের কথা বলেছেন, সেখানেও তিনি মানুষের কথা বলেছেন। জীবনানন্দ, তোমরা স্বামী বিবেকানন্দের সেই উক্তি যে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচ্ছে ঈশ্বর, রবীন্দ্রনাথ ঠাকুরও ঠিক তেমনি যে তিনি কিন্তু যে হিন্দু ধর্মে যে বিভিন্ন ধরনের মূর্তি পূজা করা হয় তিনি কিন্তু সেই মূর্তি পূজার অনুসারী ছিলেন না, তিনি একেশ্বরবাদী বিশ্বাসী ছিলেন। তিনি মানুষকে ভালোবেসেছেন, মানুষকে ভালোবেসে আজীবন মানুষের পাশে থেকেছেন এবং এই পূর্ব বাংলার মানুষের জন্য তিনি কৃষকদের জন্য যে তার যে অবদান, বাংলায় প্রথম কৃষি ব্যাংক কিন্তু তিনি স্থাপন করেছিলেন এবং সেই তিনি যে 13 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই নোবেল প্রাইজের টাকাটা পর্যন্ত তিনি এই বাংলাদেশের কৃষি ব্যাংকে তিনি জমা রেখেছিলেন। এখান থেকে তিনি মহাজনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন মানুষকে সুদ দিতেন, ঋণ দিতেন। এগুলো আসলে সংস্কার বা বিভিন্ন পরিচালনার অভাবে সেগুলো শেষ হয়ে গিয়েছিল আসলে। তারপরে দেখো যে আজকের এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে রবীন্দ্রনাথের অভয়বাণী আমাদেরকে মুক্তির পথ দেখাবে। সভ্যতার সংকট তার 1941 সালে তিনি রচনা করেছিলেন। রবীন্দ্রনাথের কাছ থেকেই শিক্ষার্জন করতে হবে যে জীবন কার্য পরিচালনা করতে যতই প্রতিকূলতা দুরবস্থা আসুক না কেন কোনো ভয় করা যাবে না, আত্মশক্তিতে প্রতিষ্ঠিত হয়ে পথ চলতে হবে। সেদিক থেকে চিন্তা করলে রবীন্দ্রনাথ আমাদের সুখ দুঃখের সাথী, আমাদের জীবনের একমাত্র অবলম্বন। আচ্ছা, কুসংস্কারচ্ছন্ন সাম্প্রদায়িকের বিরুদ্ধশালী প্রবল হাতিয়ার। রবীন্দ্রনাথ হয়ে উঠুক জীবনের পরম শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি বাঙালির নিত্যদিনের সঙ্গী। রবীন্দ্রনাথের কাছেই আমাদের জীবনের আশ্রয়, রবীন্দ্রনাথই যেন বাঙালির একমাত্র মুক্তি। তো সর্বশেষে আমরা বলি রবীন্দ্রনাথের অভয়বাণীকৃত সেই গানের কথা উদ্ধৃত করে আমি এই মানবতাবাদ বিষয়টি সমাপ্ত করছি। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। শিক্ষার্থীরা, এই যে ইভেন ওই যে যখন বঙ্গভঙ্গ হয়েছিল তোমার ব্রিটিশদের উদ্দেশ্য ছিল যে বঙ্গভঙ্গ করে হিন্দু মুসলিম দুই ভাগে ভাগ করা। এই যে বাংলার দুই বাংলাকে ভাগ করেছেন তিনি, কিন্তু বঙ্গভঙ্গ রদ করার জন্য 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং এটা কিন্তু 1911 সালে রদ হয়েছিল। সেখানেও রবীন্দ্রনাথের অসীম ভূমিকা ছিল।
তো শিক্ষার্থীরা, মানবতাবাদ সম্পর্কে তোমরা জানলে। এখন আমি তোমাদেরকে মানুষের ধর্মের কথা বলবো, তার পরবর্তী টপিক। দেখো, রবীন্দ্রনাথের জীবনের লক্ষ্য ছিল মনুষ্যত্বের সাধনা। মানুষের জয়গান তিনি করেছেন। এই সাধনা দেশকাল বা কোনো ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ নয়। রবীন্দ্রনাথ মানুষের ধর্মগ্রন্থে মানুষের জীবন সাধনার দিকটি তুলে ধরেছেন। তিনি বলেছেন, মানুষের একটা দিক আছে যেখানে বিষয় বুদ্ধি নিয়ে সে আপন সিদ্ধি খুঁজে, কিন্তু মানুষের আরেকটা দিক আছে যা এই ব্যক্তিগত বৈশ্বিকতার বাইরে। রবীন্দ্রনাথ মানুষের সংকীর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বুদ্ধির দিকটিকে বাদ দিয়ে ত্যাগের দিকটিকে গুরুত্ব বলেছেন। একেই তিনি মানুষের ধর্ম বলে আখ্যায়িত করেছেন, যে আমাদেরকে ত্যাগী হতে হবে, যা আমাদের ত্যাগের দিকে, তপস্যার দিকে নিয়ে যায়, তাকেই তিনি বলেছেন মনুষ্যত্ব। মানুষের ধর্ম সম্পর্কে তিনি বলেছেন, কোন মানুষের ধর্ম? এটা কি সাধারণ মানুষের ধর্ম? আমাদের অন্তরে এমন কে আছেন যিনি মানব, অথচ যিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা জানাং হৃদয়ে সন্নিবিষ্ট। তিনি সর্বজনীন সর্বকালীন মানব। তার এই আকর্ষণে মানুষের চিন্তায়, ভাবে, কর্মে সার্বজনীনতার আবির্ভাব। রবীন্দ্রনাথ সর্বজনীন চিরন্তন মানুষের কথাই বলেছেন মানুষের গ্রন্থে। সৌন্দর্য, কল্যাণ, বীর্যত্যাগ প্রকাশ করে মানুষের আত্মাকে অতিক্রম করে প্রকৃত মানুষকে উপলব্ধি করতে হবে। বিশ্ব মানবের যে মূল বৈশিষ্ট্য, সেটাকে উপলব্ধি করতে হবে। মানুষ মৃত মানুষকে বাদ দিয়ে যে সকল মানুষ বেঁচে আছে তাদেরকে অর্ঘ্য দিতে হবে। সকল কালের হয়ে আপনারই অন্তরত্ব বেদিতে আপনারই পরম কেনা দেখে মানুষ বাইরের দিকে সার্থকতা খুঁজে বেড়ায়। নিজের অন্তরের অনুভূতিকে তিনি মূল্য দেওয়ার কথা বলেছেন। সর্বজনীন মানুষের সাধনাই রবীন্দ্রনাথের মনুষ্যত্বের সাধনা। অর্থাৎ মানব ধর্ম বলতে তিনি, আমরা যা বুঝি প্রকৃতির প্রয়োজনে সে পেরিয়ে আসছে সে অতিরিক্ততা থেকে। অর্থাৎ মানুষের ধর্মের কথাই তিনি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। মানুষের ধর্ম সম্পর্কে তিনি বলেন, ধর্ম শব্দের অর্থ হলো স্বভাব। চেষ্টা করে, সাধনা করে স্বভাবকে পাওয়া কথাটা শোনায় স্ববিরোধী, অর্থাৎ স্বভাবকে অতিক্রম করে স্বভাবকে পাওয়া। এখানে রবীন্দ্রনাথ বিশ্বজনীন ধর্মকেই বোঝাতে চেয়েছেন। যে ধর্ম মানুষ হয়ে মানুষকে লাঞ্ছিত করে, কবি তাকে ধিক্কার জানিয়েছেন। ধর্মকে রাজনীতির সঙ্গে কোনোভাবে জড়িয়ে ফেলাকে তিনি সমর্থন করেননি। রাজনীতির সঙ্গে ধর্মকে জড়ানো, অর্থাৎ রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য পুরোহিততন্ত্র, মোল্লাতন্ত্র বা যাজকতন্ত্রের ব্যবহারের বিরুদ্ধে রবীন্দ্রনাথ খড়গহস্ত ছিলেন। আর 1931 সালে 12 এপ্রিল হেমন্তবালা দেবীকে এক চিঠিতে তিনি লিখেছেন, যেখানে ধর্মের নামে স্পষ্টতই অন্যায়, অত্যাচার এবং অধর্ম চলছে, সেখানে কোনো কারণেই আমি তাকে স্বীকার করে নিতে পারিনি। আমার ভগবান মানুষের যা শ্রেষ্ঠ তাই নিয়ে। তিনি মানুষের স্বর্গেই বাস করেন। মানুষের নরকও আছে, সেইখানে মূঢ়তা, সেইখানে অত্যাচার, সেখানে অসত্য, ধর্মের নামে অন্ধতা, মূঢ়তা, পাপকে তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। সুতরাং আমরা মানুষের ধর্মে দেখি যে সেখানে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিকে নিয়ে এসেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আলোকে তিনি তার মানুষের ধর্ম প্রকাশ করেছেন। তো শিক্ষার্থীরা, তোমরা মানব ধর্ম, রবীন্দ্রনাথের মানবতাবাদ পড়লে তোমরা অবশ্যই কবি রবীন্দ্রনাথ এবং দার্শনিক রবীন্দ্রনাথের মধ্যে কোনো পার্থক্য করবে না। তিনি দার্শনিক রবীন্দ্রনাথ হিসেবেই তাকে আমরা মূল্যায়ন করব এবং তার সমস্ত রচনায় তিনি যে মানুষের ধর্মের কথা বলেছেন সেটাকেই আমরা বেশি করে বোঝার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা আজকে মানবতাবাদ পড়লাম, মানুষের ধর্ম পড়লাম। এখন দেখব শিক্ষা দর্শন। শিক্ষা নিয়ে তিনি কি বলেছেন। তোমাদের মনে আছে কিনা, আমি তোমাদেরকে তৃতীয় বর্ষে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন পড়াতে গিয়ে বলেছিলাম, তিনি শিক্ষাকে প্রকৃতির সাথে
প্রকৃতিবাদী দার্শনিক। তিনি বলেছেন শিক্ষাটা এমন হতে হবে যে সেটা যেন কোনো ছকে বাঁধা বা কোনো গণ্ডিতে সীমাবদ্ধ না থাকে। তোমরা জানো যে রবীন্দ্রনাথও কিন্তু একাডেমিক কোনো শিক্ষা গ্রহণ করেননি, তাকে প্রচুর চেষ্টা করা হয়েছিল। তার বাবা তাকে বিলেতে পর্যন্ত ব্যারিস্টারি পড়তে পাঠিয়েছিলেন, সেখানেও তিনি ব্যারিস্টারি না করে তিনি চলে এসেছিলেন। তিনি কোনো বাধা ধরা শিক্ষায় তিনি নিজেও বিশ্বাস করতেন না। তিনি চাইতেন যে শিক্ষা হবে মুক্ত, সদাই হবে তোমার মানুষের ইচ্ছা, মানে যেটা রিডিং ফর প্লেজার আমরা পড়েছি, যে আনন্দের সাথে শিক্ষাকে গ্রহণ করতে হবে, আনন্দের সাথে। সেই আনন্দের সাথে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে তিনি কলকাতা থেকে কিছু দূরে বোলপুরে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে তিনি কি করতেন, মাঠে বসে শিক্ষা গ্রহণ করতেন। তিনি ছাতিম গাছের তলায় বসে পড়াশোনা শেখাতেন। এখনো শান্তিনিকেতনে যদি তোমরা কখনো যাও দেখবে যে তারা গাছের নিচে বসে ক্লাস করছে। তিনি অনেক ভেবেছেন শিক্ষা নিয়ে, তার ভাবনাটা কিন্তু প্রচুর ছিল। তার বয়স যখন 31 বছর তখন তিনি শিক্ষার হেরফের নামে একটি প্রবন্ধ লেখেন, যাতে তিনি বলেন বাল্যকাল হইতে যদি ভাষা শিক্ষার সঙ্গে সঙ্গে ভাব শিক্ষা হয় এবং ভাবের সঙ্গে সঙ্গে সমস্ত জীবনযাত্রা নিয়মিত হইতে থাকে, তবেই আমাদের সমস্ত জীবনের মধ্যে একটা যথার্থ সামঞ্জস্য হইতে পারে। আমরা বেশ সহজ মানুষের মতো হইতে পারি এবং সকল বিষয়ের একটা যথাযথ পরিমাণ ধরিতে পারি। তিনি তার এই প্রবন্ধে কিছু আগে আরো বলেন যে চিন্তা শক্তি ও কল্পনা শক্তি জীবনযাত্রা নির্বাহের পক্ষে দুইটি অত্যাবশ্যক শক্তি, তাহাতে আর সন্দেহ নাই। অর্থাৎ যদি মানুষের মতো মানুষ হইতে হয় তবে ওই দুটি পদার্থ জীবন হইতে বাদ দিলে চলে না। অতএব বাল্যকাল হইতে চিন্তা ও কল্পনার চর্চা না করলে কাজের সময় যে তাহাকে হাতের কাছে পাওয়া যাইবে না, এ কথা অতি পুরাতন। তিনি বলেছেন যে অবশ্যই ইংরেজি শিক্ষাকে তিনি কিন্তু বাদ দিতে বলেননি। তিনি বলেছেন আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শিক্ষার গোড়াপত্তন। তিনি বলেছেন আমরা অবশ্যই ইংরেজি শিক্ষা শিখব, কিন্তু বাংলা শিক্ষাকে বাদ দিয়ে নয়। মাতৃভাষা যদি আমি না জানি তাহলে আমরা ইংরেজি কোনো কালেই শিখতে পারবো না। রবীন্দ্রনাথের মতে তার সময়ে যে শিক্ষা ব্যবস্থা দেশে চলছিল তাতে হতে পারত না চিন্তা ও কল্পনা শক্তির বিকাশ। তিনি শিক্ষায় চিন্তা এবং কল্পনা শক্তিকে বেশি প্রাধান্য দিয়েছেন, যে তোমাকে চিন্তা করতে হবে, কল্পনা করতে হবে যে আমি এই জিনিসটা পড়ছি, কেন পড়ছি, কোন উদ্দেশ্য পড়ছি, সেটাকে আমাকে ভাবতে হবে। তাই তিনি তার পরবর্তী জীবনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এমন একটি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে চান তাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হতে পারবে চিন্তা ও কল্পনা শক্তির বিকাশ। তার কাছে শিক্ষার মূল উদ্দেশ্য যে শিক্ষার্থীকে আমি কিছু তথ্য দিয়ে দিব, তারা মুখস্থ তোতা পাখির মতো আওড়াবে তা নয়। তার চিন্তা শক্তি থাকতে হবে। সে ইচ্ছা করলে কবি হতে পারবে, সে ইচ্ছা করলে দার্শনিক হতে পারবে, সে ইচ্ছা করলে গান শিখতে পারবে। এখানে শিক্ষার্থীর স্বাধীনতার উপর তিনি বেশি জোর দিয়েছেন। আর তিনি বলেছেন যে ইংরেজি ভাষাকে তিনি বলেছেন যে ইংরেজি ভাষার পরিবর্তে বাংলা ভাষায় শিক্ষাদান করতে হবে, কিন্তু ইংরেজিকে তিনি বাদ দিতে বলেননি। যদি আমরা বাংলা শিক্ষার গোড়াপত্তনটা করি, মানে বাংলা শিক্ষায় শিক্ষিত হই, আমরা যদি মাতৃভাষা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে তাহলেই আমরা ইংরেজিটা ভালোভাবে শিখতে পারবো, জ্ঞান হবে আমাদের চেতনার অংশ, ফলে অনেক সহজেই পারবে তার প্রয়োগ ঘটাতে। স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর ব্যক্তি বা সত্তার শিক্ষার কোনো প্রয়োজন নেই। আবার অসম্পূর্ণ ব্যক্তি যার নিজেকে নতুন করে গড়ার একেবারেই শক্তি নেই, তার শিক্ষার প্রয়োজন নেই। তিনি স্বয়ংসম্পূর্ণ নন, নিজেকে পূর্ণ করার জন্য শিক্ষা দিতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্য হবে অবিদ্যা, অজ্ঞতা, কুসংস্কার থেকে নিজেকে মুক্ত করা এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করা। প্রকৃতির সঙ্গে যে নিবিড় সম্পর্ক স্থাপন করে সেই হবে মুক্ত, চঞ্চল। এবং যে শিক্ষা সমাজকে কিছু দিতে পারবে সেটাই হবে প্রকৃত শিক্ষা। কবির শিক্ষা তত্ত্ব তার জীবন দর্শনের অঙ্গ। প্রকৃত শিক্ষার অভাবেই মানুষের জীবনে নৈরাশ্য দেখা যায়। বয়স বৃদ্ধির সঙ্গে মানুষের মন শূন্য হয়ে পড়ে।
মানুষের ভিতরে যদি চিন্তা শক্তি না থাকে, কল্পনা শক্তি না হয়ে থাকে, তাহলে মানুষের মধ্যে শূন্যতা কাজ করে। আর যখন তোমার ভিতরে শূন্যতা কাজ করবে, তখন তোমার বেঁচে থাকার স্পৃহাটাই তুমি হারিয়ে ফেলবে। রবীন্দ্রনাথ পড়াচ্ছি এখানে, তারপরেও বিভূতিভূষণের একটা লাইন বলি তোমাদেরকে। রবীন্দ্রনাথ পড়াতে গেলে দার্শনিক রবীন্দ্রনাথ আর কবি রবীন্দ্রনাথ যেহেতু আলাদা না, সাহিত্য চলেই আসে যে বিভূতিভূষণ তার পথের পাঁচালী কিংবা আরণ্যক হবে, পথের পাঁচালীতে সম্ভবত বলেছেন যে জীবন এত মধুময় শুধু এই জন্য যে এই জীবনে কি আছে, কল্পনা আছে। জীবন এত মধুময় হতো না, যে এত মাধুর্য থাকতো না যদি এই জীবনে কল্পনা থাকতো না। সঠিক কোডটা তোমাকে বলতে পারলাম না, তোমাদেরকে আমি বলতে পারছি না, আমার এখন মনে পড়ছে না। যে বিষয়টা এমন যে জীবন মধুময় এজন্যই, মাধুর্যময় এজন্যই যে জীবনে কল্পনা আছে। সেই কল্পনার কথাই রবীন্দ্রনাথ বলেছেন, সেই চিন্তা শক্তির কথাই বলেছেন। আর জীবনে যখন চিন্তা শক্তি এবং কল্পনা শক্তি থাকবে, তখনই জীবন অর্থবহ হয়ে উঠবে। জীবনের এই অর্থবহতার জন্য কল্পনা শক্তি এবং চিন্তা শক্তিকে তিনি গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীরা, শিক্ষা দর্শনের পরে আরেকটা টপিক যেটা হলো রহস্যবাদ, সেটা তোমাদেরকে আমি এখানে স্লাইডে আমি বলিনি, কিন্তু আমি তোমাদেরকে বলছি। দেখো, রহস্যবাদ হলো মিস্টিসিজম। রহস্যবাদ বা মিস্টিসিজম বলতে লুকায়িত সত্য বা প্রজ্ঞার অনুসন্ধানকে তিনি বুঝেছেন। বিশ্বের বরেণ্য কবি দার্শনিক রহস্যবাদ বা দ্য ফিলোসফি অফ দিস মিস্টিরিয়াস ওয়ার্ল্ড সম্পর্কে আত্মজিজ্ঞাসা বা মর্মবাণী আমাদের নিকট বিবৃত করেছেন। ব্রিটিশ লেখক অল্ডাস হাক্সলি রহস্যবাদ সম্পর্কে বলেছেন, এ টোটালি আনমিস্টিক্যাল ওয়ার্ল্ড উড বি এ ওয়ার্ল্ড টোটালি ব্লাইন্ড অ্যান্ড ইনসান। রবীন্দ্রনাথ ঠাকুর রহস্যবাদ সম্পর্কে বলেছেন, ম্যান হ্যাজ ফিলিং দ্যাট হি ইজ ট্রুলি represented in something which exceeds himself. বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের অমর সাহিত্যকর্মে রহস্যবাদের প্রকাশ ঘটেছে। রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে নির্ঝরের স্বপ্নভঙ্গিতে তার সমস্ত সাহিত্য কাব্যের ভূমিকা বলে রচনা করেছেন। তো শিক্ষার্থীরা, নির্ঝরের স্বপ্নভঙ্গ দুটো ক্লাস করেছি, অবশ্যই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি পড়বে এবং এখানে তার সেই রহস্যবাদের সন্ধান পাবে। এবং যদি কখনো সুযোগ হয়, ক্লাস হয়, আমাকে আবৃত্তি করে শোনাবে। আমি জানি ফোর্থ ইয়ারের কেউ কেউ আছো, তারা তোমরা আবৃত্তি করো, তো তোমাদের আবৃত্তি শুনবো। তো শিক্ষার্থীরা, আজকে ভালো থাকো। আজ এ পর্যন্তই তোমাদের সাথে ক্লাস নিলাম, আমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা জানলাম। তোমরা অবশ্যই ক্লাসগুলো ভিডিওটা বারবার দেখবে, ইউটিউবে পাবে ভিডিও। তোমরা যদি যে রুটিন অনুযায়ী টাইমলি নাও দেখো, তোমরা ইউটিউবে ক্লাসগুলো পাবে, ইউটিউবে ক্লাসগুলো দেখবে। এবং আমি আরও কিছু ক্লাস নেব তোমাদের। ক্লাস নেওয়ার পর তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেব, তোমরা অ্যাসাইনমেন্ট করবে। সেই পর্যন্ত ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের সাথে অবস্থান করবে, আর কি ভালো থেকো সবাই।